আমার এই মোবাইলে শত শত রেজাল্ট শিট আছে, এখানে একটা জায়গায় ঘষা মাজা করা, মানে সংখ্যা চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমরা দেখলাম সব স্বাক্ষর সহ কোন কিংবা অন্য কোনো প্রার্থীর ঘষা মাজা করা হয়। আমাদের আমিরের আমরা 9টায় সব রেজাল্ট পেয়ে গেছি, 9টার ভিতরে, যে উনি টোটাল 21,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। এই ফলাফল প্রকাশ করেছে ভোর 4:30টা। বলুন, ওই ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাথায় তার। বিএনপি জোট এবং কি জামাত জোট, বাংলাদেশে আরও অনেকগুলো জোট হয়েছে না, দল ইলেকশন করেছে না। আমরা দেখলাম যে ইলেকশনের পরে বাকি দলগুলো আলোচনা হচ্ছে না। আমি বৈষম্য দূর করার জন্য ইলেকশনের একটা বিশ্লেষণ আপনাকে দিব। যারা বিগত সময়ে ফ্যাসিবাদের দোষর ছিল, যদি বলি জাতীয় পার্টি, ইলেকশন ওনারা ভোট পেয়েছেন 0.89%, এক ভাগও না। ইলেকশন করছেন 200 আসনে। এই দলটা বিলুপ্তির পথে, যেভাবে ফ্যাসিবাদ বিতাড়িত, ফ্যাসিবাদের দোসররা কিন্তু এখন জনগণ দ্বারা প্রত্যাখ্যান। আমরা দেখলাম যারা বাংলাদেশে বাম দল, কাভারেজে বাম দল বেশি পায়, এত মিডিয়া পৃষ্ঠপোষকতা বাম দলরা পায়। ইলেকট্রনিক্স বলেন, প্রিন্টিং বলেন, 10 জন দাঁড়ালে 20টা গিয়ে ইলেকট্রনিক্স মিডিয়া হাজির হয়ে যায়। আমরা দেখলাম একটা জোট হয়েছে বাম দলে, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট, ইলেকশন করেছেন 147টা আসনে, ভোট পেয়েছেন 0.17%। সম্ভবত আমাদের শরীফ ভাই নিঃসন্দেহে উনি কোনো একটা দলের প্রতিনিধিত্ব তিনি করে থাকেন। ভোট পেয়েছেন 1,24,000। তো একজন প্রার্থী পেয়েছেন 20,000 উপরে ভোট, মনীষা চক্রবর্তী বরিশাল 5 ইলেকশন করেছেন, আর বাকি কোনো প্রার্থী 5,000 ভোটও পান নাই। সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এটা আলোচনা আসতে হবে। যারা বাংলাদেশের রাজনীতিতে আমরা অনেক কথা বলি, বিশ্লেষণ করি, টকশোতে আসি, নানা ধরনের সরকারকে জামাতকে উপদেশ দেয়, বিএনপিকে উপদেশ দেয়, তারা যে কোন অবস্থানে আছে এটি জাতিকে না জানালে কিন্তু জাতিও বঞ্চিত হবে, আর আমাদের আলোচক আমরাও কিন্তু বৈষম্যের দিকে পড়ে যাব। এই আলোচনা এখানে আসতে হবে। দ্বিতীয়, দেখুন, এই যে ইলেকশনটা আপনাদের হয়েছে, আমরা অভিযোগ কোথায় করেছি? জামাত ইসলামীকে আমরা ইলেকশনকে বয়কট তো করিনি। আমরা এবারে বাংলাদেশের প্রথম দৃষ্টান্ত যে বিরোধী দল তারা কি করে নাই, তারা ইলেকশনকে গ্রহণ করে নিয়েছেন। এখন যেগুলো বাস্তব সেগুলো আমি আলোচনা নিয়ে আসবেন না। এখানে টোটাল 32টা জায়গাতে আমরা অ্যাড্রেস করেছি, 32টা আসনে, এবং যৌক্তিক কারণ। আমি যদি বলি আমি ঢাকা 15 আসনে আমাদের আমিরের আমি আসনে ইলেকশন করেছি, আমরা 9টায় সব রেজাল্ট পেয়ে গেছি, 9টার ভিতরে, যে উনি টোটাল 21,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। এই ফলাফল প্রকাশ করেছে ভোর 4:30টা। বলুন কেন করেছে? দেখলাম যে 12টার সময় আবার বিএনপির প্রার্থী তিনি বিজি হয়েছেন বলে তিনি অনলাইনে ব্যাপক হাইপ তুলেছেন। নানা ধরনের প্রেশার ক্রিয়েট করার পরে জামাতের আমিরের আসন যেখানে 9টায় সকল ফলাফল পাওয়া গিয়েছিল, কেন রিটার্নিং কর্মকর্তা 4:30টা বাজালেন? ওই ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাথায় তার। আপনি মির্জা আব্বাসের আসনে যে ব্যালটগুলোকে আপনি গ্রহণ করেছেন, আপনি ঢাকা 13 আসনে আল্লাহ মামুনুল হকের আসনে আপনি সেই ব্যালটকে আপনি গ্রহণ করেননি। আমার এই মোবাইলে শত শত রেজাল্ট শিট আছে, এখানে সব ঘষা মাজা করা। কোন জায়গায় ঘষা মাজা করা? দানের শেষের, আর কোথাও ঘষা মাজা নেই, একটা জায়গায় ঘষা মাজা করা, মানে সংখ্যা চেঞ্জ করে দেওয়া হয়েছে, কোথাও মনে করেন ডিজিটটা। আর পুরো রেজাল্ট শিটের এতগুলো আমরা দেখলাম সব স্বাক্ষর সহ কোনো দলের কিন্তু কিংবা অন্য কোনো প্রার্থীর কোনো ভোটার সংখ্যার ভিতরে কী করা হয় নাই, ঘষা মাজা করা হয়। তার মানে হচ্ছে আপনি যখন জানা গেল যে বিএনপি ভালো করছে, তখনই এক শ্রেণীর রিটার্নিং কর্মকর্তা যারা এখনও তারা আগের স্টাইলে দলের প্রতি অনুগ্রহ দেখাচ্ছেন, তারা বিলম্ব করেছেন। দেখুন ভোটার শিটে তারা বারবার তারা কী করেছেন, কাটাকাটি করেছেন। এরপরে তারা হলো আপনার কি করেছেন, বিলম্ব রেজাল্ট দিয়েছেন, এবং ভোটার টার্ন আউটটা কত তারা বিলম্ব করেছেন। যে জায়গায় সুনির্দিষ্ট অবস্থান সেখানে আছে, অনেক জায়গায় প্রবাসীদের ভোট তারা সেখানে কম গুনেছেন, নানা বিড়ম্বনা আছে। আমাদের মিয়া গোলামপুরের আসনে 6,000 ভোট বাতিল করা হয়েছে। এগুলো আমি জানবো না কেন বাতিল করা হয়েছে, বলুন? যৌক্তিক তো। এই জন্য জামাত ইসলামী আমরা একদিন সময় নিয়ে অভিযোগগুলোকে আমরা স্পেসিফিক করে যৌক্তিক কারণ, যে কারণে আমি আইনি প্রতিকার পাওয়ার সুযোগ আছে, সেই 32টা জায়গায় অ্যাড্রেস করে বলেছি এখানে আপনি ভোটটা পূর্ণ করেন। এটা কোনো দলের বিরুদ্ধে আমরা যাইনি, আমরা নির্বাচন কমিশনকে অ্যাড্রেস করেছি আপনি আপনার জায়গায় আমাদের অভিযোগ আছে, কিছু কর্মকর্তা তারা বিশ্বাসভঙ্গ করেছেন, তারা দায়িত্ব পালন ঠিকভাবে করেন নাই,
আপনি এটাকেই আবার করে ঠিক রেজাল্টটা করুন। আমরা মনে করি এটা যৌক্তিক, এটি না হলে তো হবে না আপনার, আপনি যে সব মেনে নেন এটি করার। দ্বিতীয় হচ্ছে দেখুন জামাত ইসলাম এবারে যে অর্জনটা, আমরা মনে করি এই ইলেকশনে জামাত জিতেছে। কেন জিতেছে? আমাদেরকে বলে যে আমাদের ভোট ছিল মাত্র 5%, বলতো না সেখানে? আরে জামাতের ভোট কোথায়? আমরা দেখলাম 225টা ইলেকশন যেখানে ইলেকশন করছে বিএনপি এবং জামাত, যদি আমরা সেগুলোকে বিশ্লেষণ করি তাতে বিএনপি ভোট পেয়েছে 50.6% আর জামাত সেই 225টা আসনে ভোট পেয়েছে 41.14%, এবং ভোটের ব্যবধান হচ্ছে মাত্র 53 লাখ। আপনি দেখুন, আমরা যে বলেছি গণজোয়ার দাঁড়িপাল্লা পক্ষে তৈরি হয়েছে, নানা ধরনের ইঞ্জিনিয়ারিং এখানে হয়েছে, সুনির্দিষ্ট জায়গায় ধরা হয়েছে, কিছু জায়গায় পেশি শক্তি প্রভাব দেখানো হয়েছে, টাকা সরাসরি করে মূলত যাতে করে আমরা সে জায়গাতে বেরিয়ে না আসতে পারি, যাতে আসন সংখ্যা আমাদের কমে যায়, এটা ডিজাইন করে কিন্তু কী করা হয়েছে। এখানে একটা অংশ সরকারের ভিতরে থাকতে পারে, নানা ধরনের যারা স্টে করতে পারেন, আমরা ডিপ স্টোরও জানি, তারা মেকানিজম যাতে করে জামাত ইসলামের সিটটা 120-30 নাও হতে পারে, কমে আনা যায়, তারা এমন কিছু জায়গায় ব্যবস্থা করেছেন। দেখুন ভোটের ব্যবধান মাত্র 53 লাখ আর আসনের ব্যবধান করে দেখেছেন আপনি, এবং টোটাল আমাদের জোট যেটা, জোটের ব্যবধান মাত্র 20 লক্ষ ভোট ব্যবধান আছে, এবং 2.7% মাত্র ডিফারেন্স ভোটের, আসন ডিফারেন্স মাত্র 153 আসন ডিফারেন্স হয়ে গেছে। তার মানে এটা একটা নির্দিষ্ট ডিজাইন একটা অংশ করেছেন যাতে এই জোটটা ক্ষমতা আসতে না পারে। আমি ইলেকশন নিয়ে কথা বলছি না, কিন্তু অবশ্যই ইলেকশন সুষ্ঠু হয়েছে, কিন্তু এমন একটা ডিজাইন করা হয়েছে মানে জায়গায় ধরে যাতে করে আপনার এই জোটটা ভোট পাবে অনেক বেশি, গণজোয়ার তাদের দিকে, কিন্তু ওই ইঞ্জিনিয়ারিং কেন তারা সেখানে কী হয়েছে, সেই গণজোয়ারের যে বাস্তব প্রতিফলন রেজাল্টে হওয়ার কথা সেই রেজাল্টটা আমরা পাই নাই। এবং রাতের বেলায় গভীর অন্ধকারে রিটার্নিং কর্মকর্তা তাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে তারা কেন বিলম্ব করেছেন। আবার দেখলাম একদিনের মাথা কী করে বলেছেন, আবার গেজেট প্রকাশিত হয়ে গেছে। এর ভিতরে কিন্তু একটা সূক্ষ্ম প্ল্যান আছে বলে জনগণ মনে করে যে একটা নির্দিষ্ট শখ একে কাজ করে যাতে করে এই জোটটা বেশি আসন পেতে না পারে তার জন্য কিন্তু করা হয়েছে। ভোটের ব্যবধান কম এবং পার্সেন্টেজ কম, আসন সংখ্যা হলো আরেক জোটের মেজরিটি 112 হতে পারে। আমি প্রথমে বলবো উনি কিছুক্ষণ আগে যে ডেটা দিলেন এখানে একটু ভুল আছে। আজকে নির্বাচন কমিশন একটা রিপোর্ট দিয়েছে, ইলেকশন কমিশন, কোনো পত্রিকা না, কোনো জরিপে না। সেটা হচ্ছে বিএনপি এককভাবে 49.60% ভোট পেয়েছে, জামাত ইসলামী 31.99% বা 32, আর এনসিপি 3.08। এটাকে হয়তো আরও দল থাকতে যোগ করে উনি বলছেন যে বিএনপি এবং জামাতের মধ্যে বেশি পার্থক্য না, প্রায় অনেক পার্থক্য। দেখেন 49.60 আর 31.99 বা 32%। হ্যাঁ, ভোটের সংখ্যা বেড়েছে, অস্বীকার করব না। কোনো এক সময় আমরা দেখেছি জামাত ইসলাম এককভাবে নির্বাচন করেছিল সর্বশেষ 1996 সালে, সেখানে 3টা সিট পেয়েছিল। সেই হিসাবে চিন্তা করেন যে জামাত ইসলাম এর পরবর্তী 2001 সালে বিএনপি এবং জামাত একটা জোট ছিল, 2008-এও ছিল, 2018-তেও ছিল। বাংলাদেশে দুটা দল হিসাবে মানুষ কাউন্ট করত, বিএনপি এবং আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ 5ই আগস্টের মাধ্যমে আমি মনে করি রাজনৈতিক তাদের কবর রচনা হয়েছে। সেক্ষেত্রে এই যে তাদের ভোট বেড়েছে, এটাকে আমি গণতন্ত্রের জন্য একটা সুসংবাদ মনে করি। গোপালগঞ্জ 2-এ কারা বলেছে যে শেখ হাসিনা আপার ভোট এবার আমাকে দিবেন, আপাকে ফিরে আসার পর, আতিক ভাই যদি সার্চ দেয় পাবেন, হাসিনা ফিরে আসার পর তাকে ভোট দিয়েন, এবার আমাকে ভোটটা দেন। কুমিল্লায় কে বলেছে যে মুজিব ভাইয়ের ভোটটা পরবর্তীতে দিয়েন, এবার আমাদেরকে দেন। বিভিন্ন জায়গায় যে ফ্যাসিবাদের কথা বলে, 24-এর যে আমিডামির নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তারা ফ্যাসিবাদের দোষর, তার মধ্যে জাতীয় পার্টি আছে, কিন্তু মেজর আখতারুজ্জামান ফ্যাসিবাদের দোষর না। কেন? কারণ হচ্ছে ওনাদের দলে যোগ দিয়েছে। ওনারা আওয়ামী লীগ যে বলতো না যে আমার সাথে থাকলে সঙ্গী আর অন্যদিকে গেলে জঙ্গি, ওনাদের অবস্থা তাই। ওনার সাথে থাকলে সে ভালো মানুষ, ওনার সাথে থাকলে ভালো মানুষ। সারা বছর যে রাজনীতি করেছে, শরিয়া আইন, যখন মির্জা ফখরুল একদিন বললেন ইন্টারভিউতে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, তারা তাদের পুরো বট বাহিনী, তারা তাদের পুরো ফ্রান্স বাহিনী, তারা তাদের পুরো ইলিয়াস বাহিনী নিয়ে এসে নামিয়ে গেলেন বিএনপি ধর্মের বিরুদ্ধে। কিন্তু ওনারা যখন বললেন খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বৈঠক করার পর যে আমরা শরিয়া আইন এক্সিকিউট করব না, তখন তার কোনো দোষ নাই। মারুফ ভাই যে কথা বলেছেন মানে বুঝতে হয়তো ভুল হয়েছে। আমি বলেছি যে ওভারঅল
বিএনপি তো ইলেকশন 290টা আসনে করেছে, সেখানে ভোটের সংখ্যা হলো 49%, আর জামাতের হিসাবটা 225 আসনে হয়েছে। মানে জামাত ইলেকশনটা বিএনপিতে অনেক কম আসনে করেছে। আমি বলেছি যে জামাত এবং মানে বিএনপি ইকুয়াল করা হয় আসন টু আসন, সেখানে ভোটের হার হলো 40% এবং 50%, ওই আসন বেজ। ইন অ্যাভারেজ তো আমরা 31%, প্রায় 32% এটা বলেছি আমরা, সেটা আসনের সংখ্যা তো কম। সেখানে বিএনপির আসন তো 290, 225টা আমাদের, এটাকে অ্যাভারেজ মূল্যায়ন করা যাবে না। অ্যাভারেজ করতে হলে আপনাকে বিএনপি এবং জামাতের যে আসন টু আসন হিসাব করা হয় সেটাকে আপনার গড় দিতে। তার মানে আমরা এখন এবারে জনগণ যে ভোটটা দিয়েছে হিসাব করি গড়ে আমরা তাদের 40%-এর উপরে জামাত জনগণের ম্যান্ডেট এবার পেয়েছে। দ্বিতীয় যে গুজবের কথা আসছে, দেখুন বাংলাদেশের আমরা খেয়াল করলাম, এটা দুর্ভাগ্য আমাদের জন্য, আমাদের মিডিয়াগুলো থেকে এখন ফ্যাসিবাদের বুটটা যায় নাই। এটা আমাদের বলতে চান পার্সোনালি। ঠাকুরগাঁও জেলা আমির ঢাকা থেকে টাকা দিয়ে অনুমতি নিয়ে ওই এসপি সাহেব কী করলেন, মেকানিজম করলেন। শেষে কি হলো, বাংলাদেশের মিডিয়া কিভাবে জানে ঠাকুরগাঁও জেলা আমির ওই এয়ারপোর্টে নামতেছেন? উনি নামার আগে সব মিডিয়া হাজির। মানে ইলেকশনের আগে জামাত ইসলামে আমাদের কর্মীদের পকেট থেকে আমরা ইলেকশন করি, আমাদের এত টাকা নেই যে আমরা ভোট কিনতে যাব, তো আমরা বহু কিছু হয়ে যেতাম। এমন কোনো ঋণ খেলাপি তো আমাদের নাই। আমরা মানুষের থেকে 10-5 টাকা নিয়ে নিজেরা টাকা দিয়ে ইলেকশন আমরা করি। দলীয় ফান্ড থেকে হেল্প করে আমাদের প্রার্থী ইলেকশন করেন, সেখানে আমরা টাকা দিয়ে ভোট কিনতে যাব, এটি কেউ বিশ্বাস। কিন্তু ওই যে একটা ন্যারেটিভ, পরে কি হলো দেখেন, টাকাও ফেরত দিল, উনিও মুক্তি পেলেন। তাহলে মিডিয়াগুলোকে কেউ 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 দোষ স্বীকার করেছে? এই যে বলেছেন শরীফ ভাই যে বহু লোক কোথায় অ্যারেস্ট হয়েছে, কেউ অ্যারেস্ট নাই। মানে জামাত ইসলামীকে নেগেটিভ, জামাত ভোট কিনতেছে। জামাতের ইতিহাসের সাথে আদর্শের সাথে কখনো ভোট কিনা যায় না। মানে আমার পক্ষে টাকা আছে, আমি হ্যাঁ হেঁটে যাচ্ছি, এই দাঁড়ান 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 কই যাচ্ছেন, মানে এটা কি টাকা রাখা কি আমার পকেটে অন্যায়? একদিন 1 লাখ টাকা পেলো, যেমন হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, ডেকে দিল যুবদল ছোটো ছোটো লোকেরা, কোথায় যাচ্ছেন? যাচ্ছি এক জায়গাতে, দেখি টাকা 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 আছে পকেট, মানে ভোট কিনতে যাচ্ছে। মানে আমার পকেটের টাকা ভোট কিনতে যাচ্ছি আমি, এগুলো ওনারা প্ল্যান কিন্তু কার্যকর হয় না। এই গুজব ওনারা কান দিয়েছেন, দিয়ে কাজটা করেছেন। নেক্সট যেটা বলেছেন, আমি কিন্তু বলেছি হলো সামগ্রিকভাবে বাম রাজনীতির কথা, আমি কিন্তু কাউকে ইন্ডিভিজুয়াল বলি না, উনি ইন্ডিভিজুয়াল নিয়ে নিয়েছেন। সামগ্রিক বাংলাদেশের বাম রাজনীতির যেই নড়াচড়া আমরা দেখি, ভোটের মাঠে জনগণের আসক্তি আকৃষ্ট করা, তাদের ম্যান্ডেট পাওয়ার যেই দরকার ছিল, ওনারা যেভাবে সবাই সমালোচনা করেন, মোস্ট ওয়েলকাম। কিন্তু তাদের যে একটা জনগণের আস্থা অর্জন করার কথা, সে আস্থা কিন্তু বাম রাজনীতি বাংলাদেশে এখন অর্জন করতে পারে নাই। সবার পিছনে ওনারা লাগেন, ভালো কথা, কিন্তু নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেন, তাহলে মানে আরেকটু সেখানে ভালো হয়। যেটা আপনি বলেছেন এখানে যে আমাদের চ্যালেঞ্জগুলো দেখেন, আমরা মনে করি বাংলাদেশে যারা এখন ক্ষমতা এসেছেন, যদি কোনো দল দুর্নীতির ব্যাপারে তারা জিরো টলারেন্স থাকে, যদি তাদের মধ্যে রাজনৈতিক সম্প্রীতি থাকে, আজকের এই ঘটনাটা অবশ্যই আমরা মোস্ট ওয়েলকাম জানাই। এই বাংলাদেশটা আমরা চেয়েছিলাম, যে বাংলাদেশকে হাসিনা ধ্বংস করে গেছে, বিভাজন, অনৈক্য। আমরা মনে করি আজকে জনাব তারেক রহমানের এই ভূমিকাটা, এটা জুলাই স্পিরিটে ধারণ করেছেন, আমি বিশ্বাস করি সেটা। এই বাংলাদেশ আমরা পাই। দেখুন জামাতের এবার আমরা ঘোষণা গেছিল, চলো একসাথে করি বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা মনে করি দল থাকবে, বিরোধী দল থাকবে, সবার মত আলাদা থাকতে পারে, যদি আমরা সবাই এক হয়ে দেশের স্বার্থে, দেশটা আমাদের সবার, তাহলে বাংলাদেশটা এগিয়ে যাবে। দেখুন আমাদের যারা ওনারা এবার মানে এমপি হয়েছেন, বড় অংশ কিন্তু কোটিপতি, কিন্তু তাদের গাড়ি দরকার নেই, বাড়ি দরকার নেই, সেখানে আগে অবস্থান গ্রহণ করো। যেটা জামাতের আমির বলেছেন যে কোনো এমপিরা কী করবে না, সে কোনো ট্যাক্স বেন গাড়ি নেবে না, সবাই তো কোটিপতি, তার লাগবে, তার গাড়ি আছে না, কেউ প্লট নেবে না। আমরা এই জায়গাতে আগে সিদ্ধান্ত হয়ে যাক যে বিএনপি যারা কোটিপতি, ম্যাক্সিমাম 80% কোটিপতি তারা এমপি হয়েছেন, তার তো গাড়ি আছে, সুতরাং তাকে আর নতুন করে আর ট্যাক্স বেন গাড়ি নিয়ে প্রয়োজন নেই, তাকে আর ঢাকা শহরে ফ্ল্যাট ভিক্ষা করা দরকার নেই। যদি এখান থেকে পরিবর্তন শুরু হয়ে যায়, আমরা মনে করি ওখানেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে, এবং সরকারি কোনো কাজে দলীয় কোনো প্রাধান্য থাকবে না। যার যোগ্যতা তিনি সেখানে পাবেন। আপনি মুখে বলবেন, যে বাস্তবে কাজে প্রমাণ করতে না পারেন, আপনি সরকারের খরচ কমাবেন, ঠিক আছে, আপনি মন্ত্রী ভাড়া কিছুটা বিলুপ্ত করে দেন, আপনি এখন সরকার খরচ সাশ্রয় করেন। আপনি যদি আগের মতো আভিজাত্যভাবে আপনি দেখাবেন মন্ত্রী এমপিদের, আর দুর্নীতি বন্ধ হবে, এটি কখনো সম্ভব না। আভিজাত্যকে বাংলাদেশের যে সক্ষমতা আছে, যে সে আলোকে মন্ত্রী এমপিদের স্টাইলটা হয়, সুবিধা আপনি সেরকম হয়, তাহলে অবশ্যই সব নিয়ন্ত্রণ করা যাবে। কিন্তু সব জায়গায়
ঠিকঠাক রেখে সব ধরনের উপকরণকে সুবিধা সুন্দর করে বহাল রেখে, হ্যাঁ। সাজিয়ে গুছিয়ে রেখে দুর্নীতিমুক্ত করবেন, একটা কাঁচের প্লেট বসাই দিবেন, সম্ভব না। আপনাকে শুরু থেকে টান দিতে হবে। এই উদ্যোগ নেই, আমি বলছি তো যে এবার কোনো এমপিরা কি পাবে না, এই সুবিধা কার্ড, মানুষ খুশি হবে। কোনো এমপিরা ফ্লট নেবে না, মানুষ খুশি হয়ে যাবে। আমি মনে করি যদি এই দ্বারা শুরু করতে পারে এমপি মন্ত্রীদের কাছ থেকে, তাহলে মানুষের আশ্বস্ত হবে না আসলে কি বিএনপি দ্বারা একটা দুর্নীতি বাংলাদেশ করা সম্ভব। তা না হলে যে আগে সব থাকে আর মুখে বলে গেলাম, কার্যদর্শীটি কখনো সফল হওয়ার সম্ভাবনা কম থাকবে, জাতি হতাশ হবে এবং একসময় বিএনপিকেও কিন্তু তার জন্য আবার বড় ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া লাগতে পারে।